আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ অগাস্ট মাসের 5 তারিখ 2026 সাল। আজ থেকে ঠিক 2 বছর আগে এই দিনে ওই সময়ের যিনি সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং আওয়ামী লীগ সরকার হুড়মুড় করে তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল এবং একটা গণ অভ্যুত্থান হয়েছিল এই দেশে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের নেতৃত্বে কে ছিলেন সেটা নিয়ে তখন কোনো বিতর্ক হয়নি, বাট এখন ঠিক 2 বছরের মাথায় এসে আমরা একটা বিতর্ক দেখতে পাচ্ছি এবং এই বিতর্কটা বলা বাহুল্য সকলের কাছে অনাকাঙ্ক্ষিত। এত দ্রুত এই আন্দোলনের মালিকানা নিয়ে এমন কলহ হবে, এমন ঝগড়াঝাটি হবে, এটা আমরা কেউ প্রত্যাশা করিনি, আমরা কেউ এটা চাইনি, কিন্তু সেটাই আমাদেরকে এবার দেখতে হলো। দেখুন, আজকে একটা অনুষ্ঠান ছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে। সেই অনুষ্ঠানটা ছিল জুলাই গণ অভ্যুত্থান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তো সেই অনুষ্ঠানে একটা তথ্যচিত্র দেখানো হয় এবং সেই তথ্যচিত্রে সেই জুলাই অভ্যুত্থানটা কিভাবে হয়েছিল, সেই সময়ের ঘটনা প্রবাহ, এগুলো দেখানো হয়। আপনারা জানেন যে 2024 জুলাই অভ্যুত্থানটা মূলত কিন্তু শুরু হয়েছিল জুলাই মাসে, যে ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কোটার মাধ্যমে এক ধরনের সরকারি চাকরিতে কোটার মাধ্যমে এক ধরনের বৈষম্য তৈরি করা হচ্ছে। এর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন গড়ে ওঠে তাৎক্ষণিক সময়ের প্রয়োজনে এবং তাদের আন্দোলনটা শুরু হয়। ধীরে ধীরে সেই আন্দোলনে সারা দেশের মানুষ, সকল রাজনৈতিক দল, বিশেষ করে ওই সময়ে হাসিনা সরকারের যে গণতন্ত্র বিরোধী আচরণ এবং তাদের যে স্বৈরাচারী শাসন, তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য সারা দেশের আপামর জনসাধারণ কিন্তু সেই আন্দোলনে যুক্ত হয় এবং ধীরে ধীরে সেই আন্দোলনটা 9 দফা প্রথম ছিল, 9 দফার আন্দোলন ধীরে ধীরে 1 দফার আন্দোলনে পরিণত হয়। তখন আর কোটা বিরোধী আন্দোলন থাকে না, তখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকে না, তখন সেটা জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়। কবে হয়? অগাস্টের 3 তারিখে। অগাস্টের 3 তারিখে জাতীয় শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার যেটা আমাদের আছে, সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্ররা সেই 1 দফা ঘোষণা করে। সেই 1 দফাটা কি? হাসিনা সরকারের পদত্যাগ। এই ছিল ঘোষণাটা। তারা হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে যে আমরা অন্য কোনো কিছু চাই না, আমরা হাসিনা সরকারের পদত্যাগ চাই। কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, এটা ছাত্ররা করেছিল। আমি সেই আলোচনায় একটু পরে আসছি। কেন আজকে গন্ডগোলটা হলো সেটা একটু বলি। আজকে যে তথ্যচিত্রটা দেখানো হয়েছিল, এই তথ্যচিত্রটা বানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তাদের অর্থায়নে, তাদের অভিভাবকত্বে এই তথ্যচিত্রটা বানানো হয় এবং এই তথ্যচিত্র দেখানোর সময় তারা যে জিনিসটা, আমি দেখিনি তথ্যচিত্র, যতটুকু পত্রপত্রিকা পড়লাম, সেখানে হলো এখানে দেখানো হয়েছে ওই যে 1 দফার যে আন্দোলনটা, এই 1 দফাটা নাকি ঘোষণা করেছেন তারেক রহমান। উনি নাকি সরকার পতনের আন্দোলনের ঘোষণাটা দিয়েছেন এবং ওই দিন যে ছাত্ররা এই আন্দোলনে এই কর্মসূচিটা দিয়েছিল, এই বিষয়টা টোটালি সেখান থেকে উজ্জ্বল রাখা হয়। আপনারা সবাই জানেন এই আন্দোলনের সময় জুলাই মাসে শহীদ আবু সাইদের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল পুলিশের সামনে। এই শহীদ আবু সাইদ কিন্তু একটা আইকনে পরিণত হয়েছিল। এই ধরনের বড় আন্দোলনে একটা করে আইকন লাগে এবং সেই আইকনে পরিণত হয়েছিল আবু সাইদ। এবং খুব ভয়ঙ্কর তথ্য হচ্ছে, এই তথ্যচিত্রে আবু সাইদের কোনো উল্লেখই নাই। তাহলে এটা কেমন তথ্য হলো? কেমন তথ্যের উপর ভিত্তি করে এই তথ্যচিত্রটি নির্মিত হলো? কেন এদেরকে বাধ্য হলো? এটা নিয়ে ওখানে যারা উপস্থিত ছিলেন, এনসিপি সদস্যরা ছিলেন এবং আরো অনেকে ছিলেন, জুলাই সঙ্গে যারা আন্দোলনে ছিলেন তারা অনেকে ছিলেন, তারা ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, হট্টগোল হয়েছে এবং খুবই লজ্জাজনক একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে। এটা ভিডিও আমরা দেখলাম। ওখানে আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যিনি আছেন, যিনি মহামান্য প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি নিজে হাফিজুদ্দিন আহমেদ সাহেব, উনি নিজে এখানে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন এবং কিছু বিদেশি অতিথিও ছিলেন। এদের সবার সামনে এই হট্টগোল হয়েছে এবং এনসিপি নেতারা বেরিয়ে চলে এসেছেন। এনসিপি নেতারা যদি নীরবে বেরিয়ে আসতেন কোনো কথা ছিল না, কিন্তু যে হট্টগোলটা হয়েছে, এটা আসলে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে এরকম হট্টগোল হওয়া এবং সেখানে খোদ রাষ্ট্রের প্রেসিডেন্টের উপস্থিতিতে এমন হট্টগোল হওয়ার দৃশ্য আমি এর আগে আর কখনো দেখিনি এবং এটা জাতির জন্য, আমাদের জন্য একটা লজ্জাজনক ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে লজ্জাজনক ঘটনার উদ্ভব হলো,
এর দায় কে নেবে? আমি এর দায় সম্পূর্ণভাবে দেব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যিনি আছেন উনি চেষ্টা করেছেন থামানোর জন্য, কিন্তু এই ধরনের অপকর্ম করার পর থামানো যায় না। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইশরাক হোসেন, ওনাকে অবশ্য আমি খুব একটা রাগান্বিত মূর্তি ওনার দেখলাম। উনি এদেরকে অনেকটা ধমক টমক দিলেন, এটাও খুবই দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। একজন প্রতিমন্ত্রী এই ভাষায় কথা কেন বলবেন, এটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। কয়েকদিন আগে ওনাকে দেখেছিলাম আরেক জায়গায় ওই ধাক্কা ধাক্কিতে অংশ নিতে, আবার আজকে দেখলাম ধমকা ধমকিতে অংশ নিতে। এই ধাক্কা ধাক্কি ধমকা ধমকির কালচার থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে। ওনাকে মাথায় রাখতে হবে যে উনি একজন প্রতিমন্ত্রী, এবং এই যে আকাম কুকাম যেটা হয়েছে আমি বলবো এর দায় আপনার উপরও বর্তায়। আপনি কেন এটা দেখেননি? আপনি তো নিজে তো মিডিয়ার সঙ্গে জড়িত, আপনি একটা টেলিভিশনের এমডি, যতটুকু আমি জানি আপনি একাধিক, আপনি টেলিভিশনের মালিকদের মধ্যে একজন। তো আপনাদের বোঝা উচিত যে কি করলে কি হবে। তা আপনারও তো এখানে একটা ব্যর্থতা আছে, ব্যর্থতা ঢাকতে আপনি ধমকাধমকি করবেন, এটা মানানসই না। যাও, আমি যে কথাটা বলছিলাম, আসলে ওই দিন কি ঘটেছিল, অগাস্টের 3 তারিখে 2024 সালে কি ঘটেছিল, তো এটা আমি তবু আরেকবার আপনাদেরকে দেখানোর জন্য আমি 2024-এর 4 তারিখের আমি কয়েকটা পত্রিকা একটু দেখার চেষ্টা করলাম যে ওই পত্রিকাগুলোতে আসলে কি ওই দিন নিশ্চয়ই 3 তারিখে ঘটনা তো 4 তারিখের পত্রিকাতে আসবে। আমি 4 তারিখে কয়েকটা পত্রিকা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, অন্ততপক্ষে ফার্স্ট পেজটা শেয়ার করতে চাই। আমি 2024 সালের 4 আগস্টের প্রথম আলোর ফার্স্ট পেজটা আপনারা দেখেন। এই ছিল প্রথম আলোর ফার্স্ট পেজ, শিরোনাম ছিল বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। নিজের শিক্ষার্থীদের এক দফা, মাইন্ড ইট, শিক্ষার্থীদের এক দফা, এবং সেখানে ওদের ছবি ছিল, ছবির নিচে ক্যাপশনটা আপনারা পড়ুন, এক দফার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা গতকাল বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে যাদের ছবি আছে আপনারা তাও দেখতে পাচ্ছেন, একদম ডান দিকে দেখি এই যে আবু বাকের আছেন, বাকের মজুমদার আছেন, আব্দুল কাদের আছেন, তারপরে নাহিদ ইসলাম উনি ঘোষণা করছিলেন এক দফা, তার পাশে আসিফ মাহমুদ সজিব ভুইয়া, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরাই ছিলেন কিন্তু ওখানে, এবং ওনারাই ঘোষণা করেছিলেন এক দফাটা। আচ্ছা, এরপরে আমি যদি ওই দিনে ইত্তেফাকটা দেখি, দেখুন ইত্তেফাকের শিরোনাম ছিল শহীদ মিনারের ছবি, তার পাশে সরকারের পদত্যাগের এক দফা, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা, প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, আজ থেকে সর্বাত্মক অসহযোগ। এটা হলো দৈনিক ইত্তেফাকের নিউজ। এবং দৈনিক সমকালের নিউজটা দেখেন, সমকালের নিউজের শিরোনাম হলো সরকার পদত্যাগের এক দফা, সর্বাত্মক অসহযোগের নির্দেশনা এটসেট্রা এটসেট্রা, এবং সেখানেও কিন্তু ওই ছাত্রদের ওটি দেওয়া আছে। কিন্তু এছাড়া আজকের পত্রিকার একটা নিউজ আমরা দেখাতে চাই। আজকের পত্রিকার নিউজ আছে এবার এক দফায় শিক্ষার্থীরা, এবং সেখানেও কিন্তু ওই স্টুডেন্টদের কথাই বলা হয়েছে, অন্য কারোর কথা বলা হয়নি। কিন্তু এই নিউজটার নিচের দিকে দেখেন একটা জিনিস লেখা আছে, পূর্ণ উদ্যমে মাঠে থাকবে বিএনপি, বিএনপির লোকরা এই আন্দোলনের সঙ্গে মাঠে থাকবে, এটা ইতিবাচক দিক। এবং বিএনপি যে থাকবে এটা কি তারেক রহমানকে না জানিয়ে থাকবে? না, তা থাকবে না, তারেক রহমানের নির্দেশনাতেই থাকবে। তাহলে এই আন্দোলনে বিএনপি ছিল, বিএনপি না থাকার কোনো কারণও নাই। কিন্তু আপনারা তো ওই সময় ঘটনা, 2 বছর আগের ঘটনা, কিন্তু তখন আমরাও দেশে ছিলাম। একটা ঘটনার মধ্যে মাথায় রাখতে হবে, ওই আন্দোলনটা এমনভাবে গড়ে উঠছিল স্টুডেন্টদের মাধ্যমে, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো সমস্ত নেতাকর্মীর এই আন্দোলনে ছিল, কিন্তু কেউ মুখে বলেনি যে এটা বিএনপির আন্দোলন, কেউ বলেনি এটা জামাতের আন্দোলন, ওই দলগুলোই বলেনি এই কারণে এটা বললে পরে ওই সময়ের সরকার অথবা আওয়ামী লীগ তারা একটা পয়েন্ট পেয়ে যেত। তারা বলতো এটা স্বতঃস্ফূর্ত সকলের আন্দোলন না, এটা পার্টিকুলার কোনো একটা পলিটিক্যাল পার্টির আন্দোলন। এই জন্যই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো এই স্ট্র্যাটেজি নিয়েছিল যে আমরা এই আন্দোলনের সাথে থাকবো, কিন্তু আমরা নিজের আন্দোলনকে করছি যে জড়িত হচ্ছে এই কথাটা আমরা কোথাও বলবো না। আপনি জুলাই মাসে পুরো জুলাই মাস দেখেন, কোথাও পাবেন না যে কোনো পলিটিক্যাল লিডার নিজেরা এই আন্দোলনে জড়িত আছেন এই কথাটা সরাসরি বলেন না। এই কারণেই তারা সরকারের হাতে ওই অভিযোগের অস্ত্রটা তুলে দিতে চাননি, এবং সেটা ছিল একটা প্রপার স্ট্র্যাটেজি। সেটা হয়েছিল বলেই এই আন্দোলনটা শেষ পর্যন্ত সফল হতে পেরেছিল। সেটা ওরকম রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে আসেনি, প্রকাশ্যে ঘোষণা দিয়ে আসেনি বলেই সর্বস্তরের সাধারণ মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল। আমরা জানি এই ছাত্র নেতাদের সঙ্গে তারেক রহমান সাহেবের নিয়মিত কথাবার্তা হতো, উনিও ওনার দিক থেকে দিক নির্দেশনা দিতেন, কিন্তু উনি সরাসরি সামনে আসেননি। তো যেভাবে ঘটনাটা ঘটেছিল, যখন আপনি তথ্যচিত্র নির্মাণ করবেন তখন আপনার তো সেটাকে সেভাবেই উপস্থাপন করা উচিত। আপনারা কেন তারেক রহমানকে 1 নম্বর লিডার বানাতে গেলেন? ওটা তো মানুষ মেলাতে পারবে না। দেখুন, আমি একটা কথা বলি, পুরোনো একটা উদাহরণ দিই। 71-এর স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু সর্বত্র ছিলেন,
কিন্তু ফিজিক্যালি কোথাও ছিলেন না। উনি তো বন্দী ছিলেন এবং উনি জানতেনও না যে একটা মুক্তিযুদ্ধ হচ্ছে। ওনাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন উনি প্রথম শুনেছেন যে দেশ স্বাধীন হয়েছে। উনি জানতেন না, ওনাকে জানতে দেওয়া হয়নি। কিন্তু এতে কি বঙ্গবন্ধুর এই মুক্তিযুদ্ধে মানে আপনার ওনার অবদানটাকে অস্বীকার করা যাবে? যাবে না। তো এই দেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো মানে ওই সময়ে বিএনপি। তো বিএনপির নেতাকর্মীরা না থাকলে তো লোক হবে কেন? বিএনপি নেতাকর্মীরা ছিল, ছাত্রদল 100% এর সঙ্গে ছিল, ছাত্রদলের সকল বড় বড় নেতারা ছিল। কিন্তু তার মানে এই না 71-এ যেমন রণাঙ্গনে বঙ্গবন্ধুকে আনার দরকার পড়ে না ফিজিক্যালি, এখানেও তেমনি তারেক রহমানকে আনার দরকার পড়ে না। এই জায়গাটা যারা আনে তারা আসলে ইতিহাসের সত্যটা তুলে ধরে না, তারা আসলে মোশাহিবি করে। আর একজন মানুষ মোশাহিবি কখন করে? যখন তার নিজের যোগ্যতার উপর তার আস্থা না থাকে, তারা মনে করে আমাকে মোশাহিবি করে টিকে থাকতে হবে। তো আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ওনারা এই আকামটা করেছেন, ওনারা এই মোশাহিবিটা করেছেন। এবং মোশাহিবি করতে যেয়ে ওনারা তারেক রহমানকে উঠানোর পরিবর্তে বরং নামিয়ে দিয়েছেন। আপনারা কি কেউ মনে করেন তারেক রহমানকে যতদিন আমরা দেখেছি এর মধ্যে উনি কি এদেরকে বলেছিলেন যে আমার নামটা এখানে ঢুকাই দেন? বলেছিলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড আমাকে বানান? উনি বলেননি। কিন্তু ওনাকে খুশি করতে যে ইতিহাস নিজেদের মতো করে তৈরি করার প্রক্রিয়া থেকে, প্রত্যাশা থেকে এই মন্ত্রণালয় এই কাজটা করেছে। এবং এভাবেই কিন্তু একজন সাধারণ মানুষকে, একজন বিনয়ী মানুষকে অনেক সময় স্বৈরাচারে পরিণত করার চেষ্টা করা হয়। সব জায়গার নায়ক উনি হবেন না, হওয়ার দরকার নাই। ইতিহাসের যার যা প্রাপ্য তা সেটা দিতে হবে, না দিলে ওটার ইতিহাস থাকবে না, ওটা মোশাহিবি হয়ে যাবে। আমি সরকারের যারা যেখানে আছেন সবাইকে অনুরোধ করব, ভাই প্লিজ, এই জীবনে মোশাহিবি অনেক দেখেছি এবং মোশাহিবের কি করুণ পরিণতি হয় সেটাও দেখেছি। প্লিজ সেই মোশাহিবি আর করবেন না। যার যতটুকু দায়িত্ব ততটুকু সৎভাবে পালন করুন, দলীয় মানে আপনার ভাবে পালন করবেন না। দলকে খুশি করার চেষ্টা করেন না, মানুষকে খুশি করার চেষ্টা করেন, তাহলে দল এমনিতে গ্লোরিফাই হবে। তারেক রহমান সাহেব না চলে আন্দোলন হইতো না। তো তাকে এখানে ফিজিক্যাল নায়ক বানানো দরকারটা কি? এক দফার ঘোষণা তারেক রহমান সাহেবের মুখ থেকে এসেছে, আসতে পারে, আমি অস্বীকার করছি না, হয়তো উনি বলেছেন, হতে পারে অনেক কিছু। কিন্তু এদেশের সাধারণ মানুষ দেখেছে যে ছাত্ররা এক দফা করেছে, এক দফা ঘোষণা দিয়েছে। আপনি যখন এই তথ্যচিত্রটা সাধারণ মানুষের কাছে নিয়ে আসবেন তখন তারা তো তাদের অভিজ্ঞতার সঙ্গে মেলানোর চেষ্টা করবে। যখন দেখবে যে ছাত্রদের নাম নাই, ওনার নাম চলে আসছে, তখন তারা একটা প্রত্যাখ্যান করবে। প্রিয় দর্শক, আমরা এই ধরনের ঘটনা বারবার দেখছি, আগামীতে দেখতে থাকবো, এরকম প্রত্যাশা আমাদের ছিল না। কিন্তু মোশাহেবদের চরিত্র এরকম। মোশাহেবরা ইতিহাসের বিভিন্ন সময়ে বারবার জন্ম নেয়, বারবার নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য উচ্চকিত হয়। আমরা এর হাত থেকে মুক্তি চাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।